গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আমি শেখ সুলেমান, আমার সঙ্গে উপস্থিত আছেন ডক্টর ফুয়াদ হালিম। নমস্কার। আমরা কোভিড-19 এই নিয়ে আমরা সপ্তমবার আপনাদের সামনে আলোচনার জন্য হাজির আছি। আজকের আলোচনার মূল বিষয়বস্তুটা রয়েছে আমাদের এই সময় কোভিড পরিস্থিতিটার আপনাদের কাছে অবগত করা এবং সঙ্গে হিউম্যান ইমিউনোলজি বা যে ইমিউনিটির যে বিষয়টা রয়েছে, অনাক্রমতার যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমরা আলোচনাটাকে উপস্থাপন করতে চাইছি। এই মুহূর্তে আমাদের সারা ভারতবর্ষের কোভিড আক্রান্ত রোগীর যে সংখ্যা, সেটা প্রায় 10 লক্ষর কাছাকাছি। ইতিমধ্যে রিকভার করেছে, কোভিড আক্রান্ত হয়ে তার থেকে ফিরে এসেছে স্বাভাবিক লাইফে, সেই সংখ্যাটি প্রায় 6 লক্ষর কাছাকাছি। আর মারা গেছেন এখন 24,000-এর কাছাকাছি, প্রায় 24,000। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে কোভিড আক্রান্ত হয়েছেন 32,838 জন, প্রায় 33,000 মানুষ। এর মধ্যে ইতিমধ্যে কোভিড থেকে বেরিয়ে এসেছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, এই সংখ্যাটা প্রায় 20,000-এর কাছাকাছি। আর মারা গেছেন 1,000 মানুষ। ভারতবর্ষের মধ্যে মহারাষ্ট্র সেই রাজ্য যে রাজ্যে সবথেকে বেশি মানুষ মারা গেছেন, প্রায় 10,695 জন। এই অতিমারি বা মহামারী বা প্যান্ডেমিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির থেকে আমাদের যে অভিজ্ঞতা হলো বা আমরা সাধারণভাবে মানুষ যে বিষয়গুলোর মধ্যে ঢুকেছি, সেইগুলোকেই সামনে যেগুলো আমরা সমস্যাগুলো ফেস করছি, সেইগুলোকে সামনে নিয়ে এসে আজকের আমরা আলোচনা শুরু করব। কোভিড যে রোগের এই যে সাধারণ স্বাস্থ্যবিধি যে পালনের ব্যাপারটা আছে, সেটা একটা যেমন প্রত্যেক মানুষের অভ্যাসের মধ্যে নিয়ে আসার বিষয় রয়েছে। আমাদের এই সময় খাদ্য, পুষ্টি, ইমিউনিটির একটা বিষয় আমাদের সামনে এসে হাজির হয়েছে। আর মানসিক স্বাস্থ্য নিয়ে সমস্যা, এটাও আমাদের মধ্যে ইতিমধ্যে প্রকট হচ্ছে। আজকের আলোচনার মধ্যে আমরা এই জায়গাগুলোকেই ধরবার চেষ্টা করব। ডক্টর ফুয়াদ হালিমের কাছে যে জায়গাটা আমরা আলোচনার প্রথমেই যেতে চাইছি, কোভিড অতিমারির যে বর্তমান পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে আমাদের যে সীমিত স্বাস্থ্য যে ব্যবস্থা, যে বা যা পরিকাঠামো যেটা রয়েছে, পরিষেবার যে ব্যবস্থাটা রয়েছে, হাসপাতালের বেডের আকাল দেখা দিচ্ছে। তাহলে সেরকম একটা জায়গা থেকে আমাদের সাধারণ মানুষের কাছে, আমরা সাধারণ মানুষরা কিভাবে সেটাকে দেখব, যেখানে কোভিড আক্রান্তর অধিকাংশ মানুষই, প্রায় 80% মানুষই খুব সাধারণভাবে আক্রান্ত হচ্ছেন বা মাইল্ড আক্রান্ত হচ্ছে, যেটা কোনো বিশেষ চিকিৎসা ছাড়াই তারা সুস্থ হচ্ছে। তাহলে আমরা প্রথমে একটু দেখে নিই, আমরা সাধারণ মানুষরা কিভাবে কোভিড আক্রান্ত হয়েছি, এই রোগ লক্ষণগুলো আমরা প্রথমে একটু জেনে বুঝে নিই, কীভাবে আমরা সেটাকে বুঝবো যে আমি একটা কোভিডে আক্রান্ত হয়েছি। ডক্টর হালিমকে বলবো এটা প্রথমে একটু তুলে ধরতে। এই পরিস্থিতির মধ্যে আমরা যদি একজন ব্যক্তিকে পাই যার শরীরের মধ্যে জ্বর, তার সঙ্গে একটা শুকনো কাশি, মানে কাশি আছে কিন্তু কফ বেরোচ্ছে না, সর্দির ধাঁচ থাকতে পারে, এবং কিছু কিছু পেশেন্টের কাছে আমরা একটু পাতলা পায়খানা অথবা লুজ মোশনের লক্ষণগুলো পাচ্ছি। এর বাইরে যে উপসর্গগুলো খুব ক্ষুদ্রভাবে পাওয়া যাচ্ছে, সেগুলো হচ্ছে শরীরের ব্যথা, মাথার যন্ত্রণা ইত্যাদি। হিস্ট্রির মধ্যে এই পেশেন্ট যদি কোনো কোভিড পজিটিভ অথবা কোনো কোভিড পজিটিভ পেশেন্টের কন্ট্যাক্টের সংস্পর্শে যদি চলে
হয়ে থাকে, তাহলে এই কোভিড-19 সন্দেহ করার একটা ভিত্তি তৈরি হয় এবং এই রুগীদেরকে আমরা কোভিড-19 পরীক্ষার জন্যে পাঠাই। কিছু কিছু ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারছি যে দীর্ঘদিনের জ্বর, প্রায় 10 দিন 12 দিন হয়ে গেছে, অন্যান্য রক্ত পরীক্ষাগুলো করে অন্যান্য রোগের কোনো উপসর্গ অথবা কোনো ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমরা পাচ্ছি না। সেই ক্ষেত্রে এই পেশেন্টগুলো আমরা যখন কোভিড-19 পরীক্ষা করাচ্ছি, আমরা দেখছি যে এরা কোভিড-19 পজিটিভ রিপোর্ট নিয়ে হাজির হচ্ছে। ফলে এক হচ্ছে ডায়াগনোসিস বাই ইনক্লুশন, মানে একটা কংক্রিট হিস্ট্রি অফ কন্ট্যাক্ট রয়েছে, এক্সপোজার টু কোভিড পজিটিভ রয়েছে। আর একটা হচ্ছে ডায়াগনোসিস বাই এক্সক্লুশন, আমরা অন্যান্য পরীক্ষা করে অন্যান্য রোগগুলো বাদ দিয়ে দিলাম, রুগীর উপসর্গগুলো ক্লাসিক্যাল কোভিড-19 যে উপসর্গরা আছে তার সঙ্গে ম্যাচ করছে না, কিন্তু যেহেতু অন্যান্য পরীক্ষাগুলো নেগেটিভ হয়ে গেছে, তখন আমরা যখন কোভিড-19 করছি আমরা এই রুগীকে কোভিড-19 পজিটিভ স্ট্যাটাসে পাচ্ছি। এই দুভাবে আমরা এই মুহূর্তে এগোচ্ছি। হ্যাঁ, আমরা এই সময় মানে কোভিড আতঙ্কের কারণে বাড়ির লোক অসুস্থ হয়ে পড়লে, সামান্য জ্বর বা সর্দিতে দেখা দিলে তাকে আইসোলেট করবার চেষ্টা করছি, বা যে জায়গাটা আমাদের বলা দরকার, কোভিড রোগীর সংস্পর্শে আসলেই কি আমরা আক্রান্ত হয়ে যাব, না ভাইরাস সংক্রমণের একটা মাত্রা বা একটা দীর্ঘ সময়ের একটা ফ্যাক্টর এইটা রয়েছে। কারণ আজকের দিনে যেটা দেখা যাচ্ছে যে বাড়ির তার আত্মীয় স্বজন যাদেরকে একটা রোগীকে যে অ্যাটেনশন বা যে জায়গাটা তার মানবিক জায়গাটা থাকা দরকার আছে, সেখান থেকে কিন্তু আমাদের আর কি মধ্যে একটা উইথড্রয়াল বা একটা হচ্ছে সেখান থেকে সরে আসার প্রবণতা বা দায় সারা কোনো রকম হাসপাতালে তাকে পাঠিয়ে দেওয়ার, কিন্তু তার পাশে থাকা, তার সঙ্গে মানে যেভাবে আর কি এটাকে আরেকটু মানে আন্তরিকভাবে দেখতে হবে। যে জায়গাটা প্রথমেই বললাম, আমাদের যে সীমিত ব্যবস্থা হাসপাতাল, বাড়িতে রেখে কীভাবে চিকিৎসা করা যায়, সেইখান থেকে আপনাকে জানতে চাইছি যে আমরা আক্রান্ত হয়ে পড়লেই কি মানে সংস্পর্শে গেলেই কি আক্রান্ত হয়ে যাব, না সংক্রমণের জন্য ভাইরাসের একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন বা একটা সময়ের এইটা একটা ফ্যাক্টর হিসেবে আমাদের সামনে হাজির করানো দরকার রয়েছে। আমরা ইতিমধ্যে কোভিড-19 সম্বন্ধে যা তথ্য পেয়েছি, তাতে আমরা এটা উপলব্ধির মধ্যে আনতে ইতিমধ্যে পেরে গেছি যে ন্যূনতম 1000 ভাইরাল পার্টিকেল যদি শরীরের মধ্যে প্রবেশ করে, সেটা চোখ, নাক এবং মুখ দিয়ে, তাহলে একজনের সংক্রমণ হওয়া সম্ভব। 1000 থেকে কম যদি ভাইরাল পার্টিকেলস কোনো ব্যক্তির শরীরের মধ্যে যদি প্রবেশ করে নাক, চোখ এবং মুখ দিয়ে, তাহলে ওনার কিন্তু এই কোভিড-19 ইনফেকশন হওয়া সম্ভব নয়। আমরা ইতিমধ্যে যেই পরিসংখ্যানগুলো পেয়েছি, তাতে একজন ব্যক্তি যিনি হচ্ছে সংক্রমিত, তিনি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস যখন নিচ্ছেন, তখন উনি প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মধ্যে 200 ভাইরাল পার্টিকেলস উনি এক্সপেল করছেন। কিন্তু যখন একজন সংক্রামিত ব্যক্তি উনি যখন কাশছেন অথবা ওনার যখন হাঁচি হচ্ছে, প্রায় 2 মিলিয়ন ভাইরাল পার্টিকেলস উনি এক্সপেল করছেন। ফলে দুটোর মধ্যে স্বাভাবিকভাবে একটা পার্থক্য এবং একটা ক্লিনিক্যাল বেসিস রয়েছে। একজন অ্যাসিমটোম্যাটিক যদি কোনো কোভিড-19 পজিটিভ ব্যক্তি থাকে, তাহলে আমরা ওনাকে অ্যাসিমটোম্যাটিক এই কারণে বলছি, কেন ওনার শরীরের মধ্যে রোগের অন্যান্য কোনো উপসর্গ নেই, ওনার শরীরের মধ্যে জ্বর নেই, ওনার কোনো কাশি নেই, ওনার হাঁচি নেই। ফলে ওনার যে এক্সপেল করার মানে ভাইরাস পার্টিকেলস এক্সপেল করার ওনার শারীরিক কিন্তু অবস্থা নেই। ফলে ওনার সংস্পর্শে যদি কেউ আসে, তাহলে কিন্তু সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম আছে। কিন্তু একটা ব্যক্তি যার শরীরের মধ্যে
এই রোগের উপসর্গগুলো রয়েছে, মানে ওনার কাশি এবং হাঁচি থাকছে, তখন ওনার ভাইরাল পার্টিকেলসগুলো বেশি করে বেরোচ্ছে। ওনার সংস্পর্শে যদি কেউ আসে সাসেপ্টিবল, তাহলে ওনার রোগ ধরার অথবা ভাইরাল পার্টিকেলসগুলো 1000-এর বেশি ওনার শরীরে প্রবেশ করার সম্ভাবনা রয়ে আছে। আজকের পরিস্থিতিতে যে কথাটি খুবই ইম্পর্টেন্ট হিসেবে আসছে, একজন পেশেন্ট কোভিড পজিটিভ হয়েছেন বা একটা রোগী কোভিড পজিটিভ হয়েছেন, কিন্তু সে কতক্ষণ বাড়িতে থেকে তার চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ নিয়ে সে আর কি থাকতে পারবে, এইটা হচ্ছে তার সিমটমগুলো কী হবে, বা কতক্ষণ পর্যন্ত সে বাড়িতে থেকেই এই রোগের চিকিৎসাটা করতে পারবে যদিও সে পজিটিভ হয়েছে। সুলেমান, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, যে পরিসংখ্যান তুমি দিলে, তাতে যারা কোভিড-19 টেস্ট করেছেন, পজিটিভ হলেন, তাদের মধ্যে 4-8% মৃত্যুর সংখ্যা, এবং একটা বিরাট সংখ্যক মানুষ কিন্তু কোভিড পজিটিভ হবেন কিন্তু অ্যাসিমটোম্যাটিক থাকবেন। অ্যাসিমটোম্যাটিক মানে রোগের কোনো লক্ষণ ওনাদের শরীরে পাওয়া যাবে না, ওদের জ্বরও হবে না, কাশিও হবে না, ওনাদের হাঁচিও হবে না। ফলে যারা কোভিড পজিটিভ এবং অ্যাসিমটোম্যাটিক, তারা কিন্তু টোটাল কোর্স অফ দের ডিজিজ প্রসেস অথবা শরীরের মধ্যে ওদের কোভিড-19 ভাইরাস থাকা অবস্থানে ওনার পুরোটাই হচ্ছে বাড়িতে চিকিৎসা করতে পারেন, বাড়িতে থেকে ওনার হচ্ছে প্রিকশনগুলো নিয়ে উনি থাকবেন। ফলে একটা বাল্ক অফ দি পেশেন্ট অ্যাসিমটোম্যাটিক। আমরা ঠিক পরিসংখ্যানের মধ্যে এখন অবধি আমাদের তথ্য আসেনি কত পার্সেন্টেজ একদম নির্দিষ্ট করে বলা যাবে অ্যাসিমটোম্যাটিক, কিন্তু একজন ব্যক্তি যার শরীরে কোভিড পজিটিভ টেস্ট আমরা পেয়েছি কিন্তু ওনার শরীরের মধ্যে রোগের কোনো উপসর্গ নেই, তাহলে সেই গ্রুপটা পুরোটাই বাড়িতে থেকে ওনারা এই রোগের মেয়াদটা কাটিয়ে দিতে পারে। দ্বিতীয় যে গ্রুপটা হলো, সেটা কিন্তু আমি বয়সের অনুপাতে ভাগ করে দিচ্ছি, 60-এর কম, 60-এর বেশি। 60 বছরের কম বয়সী যারা আছে, ইতিমধ্যে যা পরিসংখ্যান আমরা পেয়েছি, মাত্র মৃত্যুর হার হচ্ছে 2%, এবং যারা মারা গেছে মানে টোটাল কোভিডের মধ্যে যারা 4-8% মারা যাচ্ছেন, তাদের আবার 2% 60 বছর বয়সের কম এবং 98% 60 বছর বয়সের বেশি। ফলে 60 বছর বয়সের কম যারা আছেন, এই যে 2% যারা মারা যাচ্ছেন, তাদের মধ্যে 1.6% তারা হচ্ছেন কোমরবিডিটির সঙ্গে, তাদের কোভিড-19-এর সঙ্গে তার পূর্বে তাদের অন্যান্য কোনো রোগ ওর সঙ্গে ছিল ওনাদের শরীরের মধ্যে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, আপনার ক্রনিক কিডনি ডিজিজ, ডায়ালিসিস নিচ্ছেন, অথবা হার্ট ফেলিয়ার, হার্ট ডিজিজ, ইসচেমিক হার্ট ডিজিজ, অথবা ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, ওদের ফুসফুসের মধ্যে একটা রোগ ছিল, তার উপরে কোভিড-19 চেপে বসেছে। ফলে 60 বছরের কম ওনাদের বয়স, তারা 1.6% মৃত্যুর হার, টোটাল মৃত্যুর কন্ট্রিবিউট করছেন। 0.4% তারা শুধু উইদাউট এনি কোমরবিডিটিস তারা মারা যাচ্ছেন দুঃখজনকভাবে। এই পরিসংখ্যানটা 60 বছর কমে কোভিড-19-এর ক্ষেত্রে 0.4%, খুবই ক্ষুদ্র একটি অংশ, মানে 1000-এর মধ্যে 1000-এর মধ্যে 4 জন মাত্র তারা মৃত্যুবরণ করছেন, যদি তারা অন্যান্য কোনো কোমরবিড ফ্যাক্টরস যদি না থাকে এবং তাদের যদি শরীরের মধ্যে কোভিড-19 পাওয়া যায়, যাদের বয়স 60-এর কম আছে। কোভিডে আক্রান্ত হয়েছে, এবার আমি 60-এর বেশি যারা আছে তাদের মধ্যে 98% মৃত্যু পাওয়া যাচ্ছে। তারা কারা? তারা 60-এর বেশি, বেশিরভাগ হলেন তাদের ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, লাং ডিজিজ, অন্যান্য একাধিক কোমরবিড ডিজিজ রয়েছে, ফলে তাদের মৃত্যুর সংখ্যাটা বেশি আছে। কিন্তু
এই পরিসংখ্যানটাকে অন্যভাবে দেখতে হবে। আপনি যদি 60 বছর থেকে 80 বছর অবধি যারা কোভিড আক্রান্ত আছে তাদেরকে যদি মৃত্যুর সংখ্যার পরিসংখ্যান যদি সাজান, তাহলে আপনি দেখবেন যেমন 60-এর নিচে 2% ছিল, 60-এর পরে আপনি যখন 70-এ আসবেন, 70 থেকে 80 যাবেন, তখন মৃত্যুর পরিসংখ্যান বয়সের অনুপাতে একটু পৃথক হয়ে যাচ্ছে। আমরা দেখছি আস্তে আস্তে বাড়তে বাড়তে যদি 80 বছরে 100 জনের কোভিড-19 পজিটিভ হয়, তাহলে মৃত্যুর পরিসংখ্যান দাঁড়াচ্ছে 17%। মানে যারা 80 বছর বয়স আছে, 100 জন যদি কোভিড-19 আক্রান্ত হন, তাহলে ওর মধ্যে মাত্র 17 জন মারা যাবে, বাকি কিন্তু 83 জন ভালো হয়ে যাবে। ফলে টোটাল ডেথ এই বয়সের এজ গ্রুপে বেশি হলেও বয়সের সংখ্যায় যখন আমরা মৃত্যুর হারটা দেখছি, তখন সেই মৃত্যুর হারটা ম্যাক্সিমাম 80+ গিয়ে 17%-এ দাঁড়াচ্ছে। ফলে এই হলো কোভিড-19-এর মৃত্যুর যে পরিসংখ্যান। ফলে বাড়িতে কারা থাকতে পারবেন? বাড়িতে থাকতে পারবেন অ্যাসিমটোম্যাটিক গ্রুপ, তারা যে কোনো বয়স, একেবারে নবজাত শিশু থেকে আপনার 90 বছর বয়সে যদি কেউ কোভিড পজিটিভ থাকে কিন্তু অ্যাসিমটোম্যাটিক যদি পজিটিভ হয়ে থাকে, উনি কিন্তু চিকিৎসা বাড়িতে নিতে পারবেন। ওনাকে কতগুলো জিনিস নির্দিষ্ট করে নিতে হবে। ওনাদের হচ্ছে কোভিড-19কে মোকাবিলা করার জন্য যে ইমিউন বুস্টার্স আছে, সেই ইমিউন বুস্টার্স একটা নির্দিষ্ট চিকিৎসকের কাছ থেকে লিখে নিতে হবে। আমরা ইতিমধ্যে একটা বাঞ্চ অফ ইমিউন বুস্টার্স আমরা চিহ্নিত করেছি। ভিটামিন সি আছে, জিঙ্ক আছে, অন্যান্য ভিটামিন ই ইত্যাদি আছে। এই ভিটামিনগুলো হচ্ছে ওনাদেরকে নিতে হবে এবং কোভিড-19 পজিটিভ হলে ওনাদের কার্ডিয়াক চেক আপ করে কতগুলো নির্দিষ্ট ওষুধ, যেমন হাইড্রক্সিক্লোরোকুইন আছে, আইভারমেকটিন আছে, এবং কিছু কিছু লোকজন কিছু অ্যান্টিভাইরাল ড্রাগ ওরাল দিচ্ছে, সেইগুলো ওনার যে চিকিৎসক যে আছে ওনার সঙ্গে কথাবার্তা বলে এই চিকিৎসাটা ওদেরকে করা উচিত। কোন কোন জিনিস লক্ষ্য রাখা উচিত? যে বাড়ি থেকে এবার এই পেশেন্ট খারাপ হচ্ছে, আমাকে হাসপাতালে হস্তান্তর করতে হবে। এই পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, যে পেশেন্টের খুব বেশি জ্বর শুরু হয়েছে, যে পেশেন্টের যদি বাড়িতে পালস অক্সিমিটার থাকে, স্যাচুরেশন আগের অনুপাতে 5 থেকে 10% কমে গেছে। আগে 98 ছিল, এখন হচ্ছে 88 হচ্ছে। ফলে এই সব পেশেন্টগুলোকে আমাদেরকে শিফট করতে হবে, যার পালস রেট বাড়ছে। অ্যান্ড বিশেষ করে যে পেশেন্টদের একাধিক কোমরবিডিটিস আছে, কোভিড পজিটিভ, তার সঙ্গে হার্টের রোগ আছে, ডায়াবেটিস আছে, কিডনি ডিজিজ আছে, এই পেশেন্টগুলো হাই রিস্ক পেশেন্ট আছে। এই হাই রিস্ক পেশেন্টদেরকে হাসপাতালে পরিবেশে রাখা ভালো। এই জেনারেল আলোচনার জন্য দিলাম, কিন্তু নির্দিষ্ট পরামর্শ, যেই পেশেন্টের কোভিড পজিটিভ হয়েছে তাকে তার নিজস্ব সংশ্লিষ্ট চিকিৎসকের কথা বলে যেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে অথবা হাসপাতালে চিকিৎসা করার ব্যবস্থা এবং সিদ্ধান্ত নেওয়া উচিত। যে জায়গাটা আমি আবার একটু আলোচনায় আসতে চাইছি, যেহেতু এখনো পর্যন্ত ডক্টরের কাছে বা হসপিটালে আমাদের কোনো ভ্যাকসিন নেই, ওষুধ নেই। ফলে আমরা একজন কোভিড আক্রান্ত রোগীর অ্যাকিউট অবস্থা যদি তৈরি না হয়, সাপোজ হচ্ছে তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে অসুবিধা হচ্ছে, হাঁটতে অসুবিধা হচ্ছে, তার রক্তবমি হচ্ছে, বা হচ্ছে তার হচ্ছে ঠোঁট, তার হচ্ছে মুখ ফ্যাকাশে হয়ে গেছে, নীলচে হয়ে গেছে, এইরকম ঘটনা যদি না থাকে, বা হচ্ছে ইউরিন বন্ধ হয়ে গেছে, এরকম ঘটনা যদি না থাকে, তাহলে তাকে কি হসপিটালে নিয়ে যাওয়াটা খুব জরুরি? এইটা একটু নির্দিষ্ট করে বলে দেয়। আমার যা মনে হয় প্রত্যেকটা কেস ইন্ডিভিজুয়াল, এবং যেই কেস আজকে ভালো আছে কালকে খারাপ হতে পারে। ফলে এই ফেসবুক প্ল্যাটফর্মে এই পরামর্শটা না দিয়ে আমার মনে হচ্ছে আলোচনাটা অন্যভাবে করা উচিত, যে কোন কোন পয়েন্টটা আমাদের সতর্ক থাকা উচিত এবং কোন কোন পয়েন্ট আমাদের যারা দর্শকরা আছে তারা তাদের নিজস্ব চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আলোচনা করে ওই পেশেন্টের এবং ওই ক্ষেত্রে একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারে। যেমন আমরা বললাম যে নিউট্রিশনটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একজনের ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করার ক্ষেত্রে। ফলে যখন একটা ব্যক্তি তার কোভিড পজিটিভ
অন্যান্য কারণগুলো থাকতে পারে, নাও থাকতে পারে, তার খিদেটা কমে যাচ্ছে, ফলে সেটা একটা সূচক যে এই পেশেন্টের কিন্তু ইমিউনিটি যদি তাই ভালো পুষ্টি যদি না গ্রহণ করতে পারে তাহলে তার একটা সমস্যা হতে পারে। দ্বিতীয় যেটা, যেই উপসর্গগুলো বললাম সেই উপসর্গগুলো ইতিমধ্যে চিহ্নিত করে দিচ্ছে কোন পেশেন্টের শরীরের মধ্যে ভাইরাসটা রেপ্লিকেট করছে অথবা ভাইরাসের প্রজননটা বেশি হচ্ছে। ফলে একজন অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট আমরা ধরে নিচ্ছি তার শরীরের মধ্যে যে ভাইরাসের প্রজনন করার যে প্রক্রিয়াটা সেটা অনেকটা কম আছে, কেন তার পূর্বে যে ইমিউনিটি সিস্টেম ছিল সেই পূর্বে ইমিউনিটি সিস্টেম তাকে কন্ট্রোল করে রেখেছে ভাইরিমিয়াটাকে অথবা ভাইরাল রেপ্লিকেশনটাকে কমিয়ে রেখেছে। এবং দ্বিতীয় যে কথাটা আছে যে ভাইরাল রেপ্লিকেশন যদি কম হয়ে থাকে তাহলে ওর শরীরের মধ্যে যে ভাইরাসের যে প্রকোপ আছে সেই প্রকোপটাও কিন্তু নিয়ন্ত্রিত থাকবে। ফলে একটা পেশেন্ট অ্যাসিমটোমেটিক আজকে আছে, সে কিন্তু আগামীকাল কিন্তু ডিটোরিয়েট করতে পারে। ফলে একটা অ্যাসিমটোমেটিক পেশেন্ট কোভিড পজিটিভ, কিন্তু তার মধ্যে টেস্ট করার পরে আমার জানার পরে আমরা দেখলাম জ্বর এলো, তার কাশি শুরু হয়ে গেল, তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, তার হচ্ছে হাঁচি শুরু হলো, তার লুজ মোশন শুরু হলো, হ্যাঁ, তার উপসর্গগুলো যেটা আগে ছিল না কিন্তু পরবর্তীকালে শুরু হলো, সেইগুলো ইঙ্গিত করছে যে তার শরীরের মধ্যে ভাইরাসের যে প্রক্রিয়া আছে, ভাইরাসের যে নেতিবাচক যে লক্ষণগুলো আছে সেইগুলো সামনে চলে আসছে। ফলে সেই পেশেন্টটাকে একটু সতর্ক থাকতে হবে, তার নিজস্ব চিকিৎসকের সঙ্গে কথা বলতে হবে। চিকিৎসক নিশ্চয়ই পেশেন্টকে ইভ্যালুয়েট করে ভর্তি করতে হবে না বাড়িতে রাখতে হবে, এই সিদ্ধান্ত বাড়ির লোকজনকে বলবে। এখন ডব্লিউএইচও যে কথাটি নির্দিষ্ট করে বলছে, অ্যাসিমটোমেটিক পেশেন্ট তাদের আইসোলেশন, কোয়ারেন্টাইন বা শারীরিক দূরত্ব রাখার প্রয়োজনীয়তা নেই। এই কথাটা ডব্লিউএইচও লাস্ট এখন বলছে। এইটা আপনি কতটা যুক্তিযুক্ত বলে মনে করছেন? না, এটা দুটো দিক আছে। এক কি, আমরা যখন কোভিড-19 পরিস্থিতির মধ্যে প্রবেশ করলাম, সেই কোভিড-19 পরিস্থিতির মধ্যে অনেক জিনিসগুলো অজানা ছিল, সেগুলো আস্তে আস্তে ইতিমধ্যে আমরা কিন্তু যেরকম একটা অধ্যায় থেকে অন্য অধ্যায়ের মধ্যে প্রবেশ করছি, অনেক নতুন তথ্য, অভিজ্ঞতা এবং যেগুলো ক্লিনিক্যাল ইনস্টিটিউশনগুলো রয়েছে সেই ক্লিনিক্যাল ইনস্টিটিউশনের মধ্যে থেকে আমরা কিন্তু ইনফরমেশনগুলো কোলেক্ট করে আমাদের ডিসিশন নিচ্ছি। এর পাশাপাশি একটা বাস্তবতাও রয়েছে, আমি বাস্তবতার বিষয়টা পরে আসছি। কিন্তু এই মুহূর্তে ক্লিনিক্যাল ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমরা অ্যাসিমটোম্যাটিক পেশেন্টগুলো সম্বন্ধে মোটামুটি একটা কনফিডেন্টলি বলতে পারছি যে তাদেরকে বাড়িতে রেখে চিকিৎসা করার মতন একটা জায়গা আমরা পৌঁছে গেছি। ডব্লিউএইচও বলছে এরা ছড়ায় না, ফলে এরা পাবলিকলি মিশতেও পারে এবং না, সেটা নিয়ে দরকার নেই, সেটা ডব্লিউএইচও বলেনি। যেটা ডব্লিউএইচও বলল যে একজন ব্যক্তি যার শরীরের মধ্যে উপসর্গগুলো নেই, ফলে আমরা ধরে নিচ্ছি তার লাংসের মধ্যে সে ভাইরাল রেপ্লিকেশনটা কমও আছে। ভাইরাল রেপ্লিকেশন কম হলে তাহলে ভাইরাস এক্সপালশনটাও কম হবে। ফলে তার শরীরের মধ্যে উপসর্গ না থাকে তাহলে স্বাভাবিকভাবে সে কাশছে না, তার হাঁচি হচ্ছে না, তার জ্বর নেই। ফলে ওর ভাইরাল লোডটা যখন কম আছে, তখন সেই স্বাভাবিক শ্বাস প্রশ্বাস যখন নিচ্ছে, তখন যে ভাইরাল পার্টিকেল যেটা ওর শ্বাস প্রশ্বাসের থেকে বেরোচ্ছে, স্বাভাবিকভাবে বিজ্ঞানসম্মতভাবে যদি দেখি সেটা কম আছে। ফলে একটা অ্যাসিমটোম্যাটিক লোক কম্পেয়ার টু আ সিমটোম্যাটিক পেশেন্ট যার 102 জ্বর রয়েছে, যে প্রতি মিনিটে 3 বার করে কাশছেন, যার একটা কাশিতে ভাইরাল এক্সপালশন 2 মিলিয়ন পার্টিকেলস পার কফ হচ্ছে, কম্পেয়ার টু অ্যাসিমটোম্যাটিক পেশেন্ট যার শ্বাস প্রশ্বাসের মধ্যে মাত্র 200 ভাইরাল পার্টিকেল বেরোচ্ছে, তার কোনো কাশি নেই, ফলে তারও একটা ম্যাসিভ লোডও ভাইরাস বেরোনোর কোনো স্কোপ নেই। ফলে এই দুটো ব্যক্তির মধ্যে দুজনই কোভিড পজিটিভ। যেই লোকটি সিমটোম্যাটিক আছে, সেই রোগের কারণের জন্য কাশছে এবং হাঁচি দিচ্ছে, তার ভাইরাল এক্সপালশনও বেশি হচ্ছে, তার শরীরের মধ্যে আমি ধরে নিচ্ছি যে সিমটোম্যাটিক হওয়ার কারণ হলো তার হচ্ছে ভাইরাল রেপ্লিকেশন বেশি হচ্ছে, ভাইরাসের প্রকোপটা বেশি আছে। ফলে তার অন্য কাউকে সংক্রামিত করার যে সম্ভাবনা, যে ভিত্তিটা হচ্ছে ভাইরাল এক্সপালশন যেটা আছে, সেটা অনেক বেশি কম্পেয়ার টু অ্যাসিমটোম্যাটিক। ফলে অ্যাসিমটোম্যাটিক পারবে না সেটা বলছি না,
যেই লোকটি অ্যাসিমটোম্যাটিক আছে, তার শ্বাস প্রশ্বাস থেকে হচ্ছে 200 ভাইরাল পার্টিকেল বেরোচ্ছে, তার সঙ্গে যদি 45 মিনিট ধরে কেউ যদি কথাবার্তা বলে নিয়মিত, কিন্তু সেই 200 ভাইরাল পার্টিকেল যেটা ওর শ্বাস থেকে বেরোচ্ছে, সে ওভার এক্সটেন্ডেড পিরিয়ড অফ টাইম 45 মিনিটসের বেশি যদি এক্সপোজার থাকে, তাহলে অন্য একটি লোকে কিন্তু সংক্রমিত হওয়ার সম্ভাবনা হয়। যেখানে একজন শুধু একবার কাশি দিল অথবা দুবার কাশি দিল, সেই একবার দুবার কাশি দেওয়ার মধ্যে থেকে কাউকে সংক্রমিত করতে পারে, কম্পেয়ার টু অ্যাসিমটোম্যাটিক, যার সঙ্গে মোটামুটি মুখোমুখি বসে 45 মিনিট ধরে কথা বলতে হবে, তারপরে একটা লোক সংক্রমিত হওয়ার সম্ভাবনা হয়। এই দুটোর মধ্যে এই পার্থক্যটা আছে। এবারে আমরা আলোচনার মধ্যে হিউম্যান ইমিউনোলজি বা ইমিউনিটি, যেটা আমাদের শরীরের মধ্যে গ্লোবিউলিন বলে যে জিনিসটা রয়েছে, রক্ত কণিকার মধ্যে হিমোগ্লোবিনের মধ্যে থাকে, সেই অংশ থেকে যে খাদ্য গ্রহণ, পুষ্টি লাভ এবং পুষ্টির মধ্যে দিয়ে যে ইমিউনিটি, আমরা যেটা ক্ষমতা আমাদের শরীরের মধ্যেই আছে, সেই ক্ষমতাটাকে বজায় রাখতে হয়। শরীরের মধ্যে এই ইমিউনোগ্লোবিউলিন প্রোটিন, এটা ইমিউনিটির ক্ষমতা বজায় রাখতে সহায়তা করে। এবং খাদ্য তালিকায় এই জন্যই আমাদের ওই প্রোটিন জাতীয় খাবার, ভিটামিন জাতীয় মানে খাবারের ভিটামিনের আধিক্য রয়েছে, মানে সেরকম খাবার, এবং হচ্ছে আয়রন বা তাম্র জাতীয় খাবার বা জিঙ্ক জাতীয় মানে যে অনুপুষ্টি মিনারেলস আছে, এইগুলোকে আমাদের কোভিড ডায়েটের মধ্যে নিয়ে আসতে হচ্ছে। আমরা যে জায়গাটা নির্দিষ্ট করে আজকের আলোচনার মধ্যে রাখবো, সেটা হচ্ছে প্রোটিন জাতীয় খাবারকে চিহ্নিত করা। আমরা সাধারণভাবে প্রোটিন জাতীয় খাবার বলতে আমরা মাছ, মাংস, ডিম, ডাল, সয়াবিন এইগুলোকে বুঝি, কিন্তু এছাড়াও যেমন শুকনো লঙ্কার মধ্যে 15.9 গ্রাম প্রোটিন রয়েছে। কচি নিম পাতা, এর মধ্যে 11.6 গ্রাম প্রোটিন রয়েছে। আমার সজনে পাতা, কচি সজনে পাতা, এর মধ্যে 6.7 গ্রাম প্রোটিন রয়েছে। কারি পাতা, যেটা মিষ্টি নিম বলা হয়, তার মধ্যে 6.1 গ্রাম প্রোটিন রয়েছে। ফুলকপি যে পাতা, তার মধ্যে 5.9 গ্রাম প্রোটিন রয়েছে। এরকম প্রচুর আমাদের আর কি, যেটা আমাদের শাকসবজি রয়েছে, যেটা আমাদের আর কি সাধারণ অভ্যাসের মধ্যে খাদ্য গ্রহণ করি, তার মধ্যেও কিন্তু প্রচুর প্রোটিন রয়েছে। এটাকে আমরা চেনাতে চাইছি মানুষের কাছে, আপনাদের কাছে, মানুষের কাছে তুলে ধরতে চাইছি। ভিটামিন সি মূলত হচ্ছে আমলকি, আপনার হচ্ছে পাতিলেবু, কাঁচা লঙ্কা, টমেটো, সজনে পাতা, ফুল, ফল এবং ডাঁটা তার মধ্যে রয়েছে, উচ্ছের মধ্যে রয়েছে। এছাড়া হচ্ছে বিভিন্ন মরশুমি যে ফল, তার মধ্যে বিশেষ করে কমলা লেবুর মধ্যেও প্রচুর পরিমাণে হচ্ছে ভিটামিন সি রয়েছে। এই ভিটামিন সিটা আমরা সাধারণভাবে কাঁচা সবজি, কাঁচা ফলের থেকেই আমরা পেয়ে থাকি। এটা হচ্ছে রান্নার পরে ভিটামিন সিটা সাধারণভাবে নষ্ট হয়ে যায়, তবে দেখা গেছে যেটা আমলকির মধ্যে, উচ্ছের মধ্যে কিন্তু রান্নার পরেও ভিটামিন সি থেকে যাচ্ছে। আর প্রোটিন প্রসঙ্গে বলি যে গরিব মানুষরা অনেকেই হচ্ছে গেঁড়ি এবং গুগলি খেয়ে থাকে। এই গেঁড়ি ও গুগলি যদি ঠিকমতো যদি হচ্ছে সেটাকে পরিষ্কার করে খাওয়া যায়, তাহলে এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, অনেক সস্তার প্রোটিন সাধারণ মানুষরাও পেতে পারে। সবাই এটা রান্নার কৌশলটা একটু জেনে নেওয়া দরকার আছে, সেটাও মধ্যে দিয়ে আমরা পেতে পারি। এছাড়া আয়রন বা তামা, এইটা আমাদের হচ্ছে রক্তকণিকার একটা গুরুত্বপূর্ণ অংশ। ফলে এটা গাঢ় সবুজ শাকসবজি যেগুলো রয়েছে, যেমন ফুলকপির পাতা, নোটে শাক, পেঁয়াজকলি, মানে কুলেখাড়া, মটরশুঁটি এবং হচ্ছে কচি সজনে পাতাটা সবটা জায়গায় আমরা বলছি, কারণ এগুলোর মধ্যে বিভিন্ন প্রচুর গুণ রয়েছে। এটা আর কি আপনাদের কাছে জানানোর জন্যই বলছি যে আয়রন এবং তামার এই জাতীয় জিনিসগুলো, গাঢ় সবুজ শাকসবজি গুলো আমরা যদি গ্রহণ করি, তার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন এবং তামা রয়েছে। আর জিঙ্ক সাধারণত আমাদের আর কি শরীরের আর কি যে আমাদের যে সেল রয়েছে, সেই সেলের ডেভেলপমেন্টে সাহায্য করে, কার্বোহাইড্রেটকে ভাঙতে সাহায্য করে, এবং এই সময় আর কি কোভিডের সঙ্গে ফাইট করবার জন্য জিঙ্কের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জিঙ্ক সাধারণত আমরা পেয়ে থাকি আমাদের যে কাঁচা হলুদ বা হলুদের যে গুঁড়ো আমরা খেয়ে থাকি, আদা যেটা আমরা ব্যবহার করি, রসুন ব্যবহার করি, পেঁয়াজ ব্যবহার করি, বিট, আলু এবং মূলো, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক আমরা পেতে পারি। এই সমস্ত খাবারগুলো আমরা শুধু আপনাদের কাছে
তুলে ধরতে চেয়েছি আমরা দৈনন্দিন যে খাবারগুলো খাচ্ছি তার মধ্যে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে থেকে যাচ্ছে। এবং আসলে পেট ভরে খাবারের যে গ্যারেন্টি, পেট ভরে খাবারের যদি আমরা গ্রহণ করতে পারি, খাদ্য গ্রহণ করতে পারি, যদি পুষ্টি লাভ আমরা করতে পারি, তাহলেই আমাদের রোগের যে অনাক্রমতা বা ইমিউনিটি যে আমাদের অর্জন করা সেটা সম্ভব। ডক্টর হালিমকে বলবো এই বিষয়ে আরেকটু বিস্তারিত যদি এক জায়গাটা একটু বলেন। না সুলেমান, তুমি মূল হাতিয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে কোভিড-19কে মোকাবেলা করার ক্ষেত্রে 1, 2, 3 করে সাজিয়ে দিয়েছ। আমরা জানি যে ভ্যাকসিন যদি আসে তাহলে মানুষ যে হার্ড ইমিউনিটি, অথবা আমরা যেমন স্মল পক্স, যেমন পোলিওকে একঘর করতে পেরেছিলাম, সেই হাতিয়ার দিয়ে আমরা কোভিড-19কেও মোকাবেলা করতে পারব। কিন্তু যতদিন অবধি এই ভ্যাকসিনটা আসছে না, ভ্যাকসিনের অনুপস্থিতিতে যারা এই পৃথিবীব্যাপী যারা সংক্রামিত হয়েছেন তাদের একমাত্র মানে যেই কারণের জন্যে তারা মানে একটা এই রোগ থেকে বেরিয়ে আসতে পেরেছেন, হ্যাঁ, মোটামুটি পৃথিবীব্যাপী প্রায় 137 লক্ষ মানুষ, 137,432 সেই মুহূর্তে যখন আমরা কথা বলছি তারা কোভিড-19 দিয়ে আক্রান্ত হয়েছে। 5,87,790 জন মারা গেছে এবং 81,82,139 জন এই রোগ থেকে বেরিয়ে এসছে। এই যে 81,82,139 লোক এই মুহূর্তে যারা এই কোভিড-19 থেকে বেরিয়ে এসছেন, তারা কি করে এই রোগ থেকে বেরিয়ে এসছেন এটাই সুলেমান খুব সুন্দর করে সাজিয়ে দিল। তাদের শরীরের মধ্যে থেকে যেই কাজটা সম্পূর্ণ হলো সেই কাজটা পুষ্টির মধ্যে থেকে সম্পূর্ণ হলো। এবং এখনও আপনি যদি ভর্তি হন, আপনার শরীরের মধ্যে যদি কোভিড-19-এর প্রকোপটা একটা সাংঘাতিক মাত্রা যদি অর্জন করে থাকে, তাহলে চিকিৎসকরা সমস্ত হাসপাতাল, পৃথিবীব্যাপী হাসপাতালগুলোতে আপনাকে কিন্তু ভিটামিন যথেষ্ট পরিমাণে ডোজে দেবেন, আপনাকে প্রোটিন যথেষ্ট পরিমাণে খেতে বলবেন, এবং যদি আপনি খাওয়ার অবস্থায় যদি না থাকে, যারা ভেন্টিলেশনে আছে তাদেরকে সেলাইনের মাধ্যমে তাদের শরীরে প্রোটিন পৌঁছে দিচ্ছে, এবং যারা সাংঘাতিকভাবে আক্রান্ত এই রোগে তাদের শরীরের মধ্যে পর্যাপ্ত মাত্রায় ক্যালোরিগুলো প্রবেশ করে দিচ্ছে, মাইক্রোনিউট্রিয়েন্টস পৌঁছে দিচ্ছে। ফলে এই চিকিৎসা, একটা হাসপাতালে একটা পেশেন্ট ভেন্টিলেশনে আছে কোভিড-19 কারণে, তার শরীরকে এই হাতিয়ারগুলো কেন দেওয়া হচ্ছে? এই হাতিয়ারগুলো এই কারণে দেওয়া প্রয়োজন কেন? কোভিড-19 ভাইরাসকে মোকাবিলা করতে গিয়ে আমরা হাইড্রক্সিক্লোরোকুইন, আইভারমেকটিন, আমরা একাধিক অ্যান্টিভাইরাল ড্রাগসগুলো ব্যবহার করার চেষ্টা করছি। তারা কতটা কার্যকরী আমরা জানি না, কিন্তু যেটা কার্যকরী আমরা জানি, যেটা 81 লক্ষ মানুষকে বাঁচিয়েছে, সেটা হচ্ছে এই মানুষের অভ্যন্তরীণ যে প্রতিরোধ করার ক্ষমতা আছে, যে ইমিউনোগ্লোবুলিন যেটা সুলেমান বলল, তার মাধ্যমে কিন্তু তাদের এই 81 লক্ষর অধিকাংশের বেশি মানুষগুলো কিন্তু এই ওষুধগুলো যেগুলো আমরা প্রয়োগ করছি, খুব খারাপ অবস্থায় যে রোগীগুলো আছে, তারা কিন্তু এই ওষুধগুলোর সুযোগ পাননি বেশিরভাগ মানুষ। তাহলে ওরা এই রোগ থেকে কী করে বেরিয়ে এলেন? এবং একজন ব্যক্তি যিনি অ্যাসিমটোম্যাটিক, ওনার শরীরের মধ্যে কিভাবে এই ভাইরাল যে ইনফেকশন আছে তাকে একটা সীমার মধ্যে নিয়ন্ত্রণ করে রাখতে পারছে, সেই জিনিসটা হলো ইমিউনোগ্লোবুলিন। ইমিউনোগ্লোবুলিন হলো আমাদের শরীরের প্রতিরোধ করার ক্ষমতা, এক কথায় বলতে গেলে। এবং এই প্রতিরোধ করার ক্ষমতার যে মলিকিউল ইমিউনোগ্লোবুলিন, এটা তৈরি হয় পর্যাপ্ত মাত্রায় ব্যালেন্সড ডায়েটের মধ্যে থেকে। ফলে কোথায় কোথায় আমরা এই জিনিসগুলো পাবো, সুলেমান যেভাবে 1, 2, 3 করে বলে দেবো। এবং আমি বলবো যারা দর্শকরা আছে, যারা দেখছেন, সুলেমান আরেকবার প্রোগ্রামের শেষে ওই লিস্টটাকে আরেকবার সামনে নিয়ে আসা, তাতে গরিব মানুষ, সাধারণ মানুষ তাদের বাজার করতে গিয়ে যে মানে খুব সহজভাবে যেই শাকসবজি, যে খাওয়া দাওয়ারগুলো সরবরাহ করে
নিজের মধ্যে এই ইমিউনোগ্লোবুলিনকে তৈরি করতে পারে, যার মারফতে কোভিড-19কে পরাস্ত করা যাবে। এই ইমিউনোগ্লোবুলিন আমাদের পুষ্টির মধ্যে থেকে তৈরি হয়। ইমিউনোগ্লোবুলিন অলৌকিকভাবে আমাদের শরীরে তৈরি হয় না, আমরা যেটা খাই আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তার মধ্যে থেকে ইমিউনোগ্লোবুলিন তৈরি করে। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট রইল প্রোটিন, তার সব থেকে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট রইল ভাইটামিন, তার সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট রইল, যদি এই দুটো জায়গাকে এক জায়গায় নিয়ে আসতে হয় তাহলে যে রাসায়নিক ক্রিয়ার জন্য যে ঊর্জাটা লাগে, যে এনার্জি লাগে, সেটা হলো ক্যালোরি। ফলে আমি খুব সহজভাবে ভারতবর্ষের পতাকার দিকে যদি আপনি তাকান, তাহলে এই ভারতবর্ষের পতাকায় যে তিনটে রং আছে, গেরুয়া রং আছে, সাদা এবং সবুজ, এই গেরুয়ার জায়গাটা একটু যদি আমরা হলুদ হিসেবে যদি ভাবি, তাহলে যখন খাবার পাত্রটা আমরা পরিবেশন করছি বাড়ির সবার সদস্যদের জন্যে, তাহলে খাবার পাত্রর মধ্যে ভারতবর্ষের পতাকার এই তিনটে রং আমাদেরকে চোখে পড়া উচিত। ভালো পরিমাণে গেরুয়া অথবা হলুদ রং থাকা উচিত, ভালো পরিমাণে সাদা থাকা উচিত, ভালো পরিমাণের সবুজ থাকা উচিত। এবং ভারতবর্ষের পতাকার যদি আপনি দিকে তাকাবেন, দেখবেন একটা খুব সহজভাবে আপনি বুঝতে পারবেন যে গেরুয়া রঙটা, সাদা রঙটা এবং সবুজ রঙটা, তিনটে রং কিন্তু সমমাপে রয়েছে, ইকুয়াল রয়েছে। আমরা যখন পাত্রটা পরিবেশন করি অনেক ক্ষেত্রে আমরা সাদাটাকে বাড়িয়ে যাই, হলুদ এবং সবুজটাকে কমিয়ে দিই। এই ভুলটা করবেন না। কোভিড-19কে মোকাবিলা করতে গেলে আপনার পাত্রর মধ্যে যতটা হলুদ থাকবে, ততটা সাদা থাকবে, ততটা সবুজ থাকবে। এটাকে এক কথায় চোখের মধ্যে থেকে আমরা ব্যালেন্স ডায়েট হিসেবে গ্রহণ করতে পারি। এটা হলে শরীরের যে ইমিউনোগ্লোবুলিন, সেই ইমিউনোগ্লোবুলিন তৈরি করার যে কাজটি আছে সেই কাজটি সম্পূর্ণ হবে। এই কাজটি ডাক্তারবাবুরা যখন আপনি হাসপাতালে ভর্তি হচ্ছেন একটা খুব খারাপ অথবা মূর্ছ রোগী হিসেবে, সেটা স্যালাইন ইত্যাদির মাধ্যমে করার চেষ্টা করছেন, কিন্তু আপনি বাড়িতে বসে একই কাজ করতে পারেন যদি এই সহজ যে আপনাদের সামনে সুলেমান একটা তালিকা দিয়ে দিয়েছে, এই তালিকার মধ্যে থেকে নিজের খাবারের ব্যবস্থা যদি করেন। বিজ্ঞান ও প্রযুক্তিকে আমরা ব্যবহার করার ফলে আমাদের গতিটা অনেকটাই বেড়েছে। তবে এই আজকের কোভিড-19 মোকাবিলা করতে গিয়ে, কোভিডের আজকের যে অতিমারির পরিস্থিতি হওয়ার ফলে আমাদের ছন্দপতন হয়েছে আমাদের এই গতি। এর ফলে আমাদের স্কুলের ছাত্রছাত্রী আমাদের যারা রয়েছে, বা বয়স্ক মানুষ যারা রয়েছে, যারা সার্ভিসের মধ্যেও রয়েছে, এছাড়া অনেকের এই কোভিডের ফলে কাজ হারিয়েছেন। ফলে এদের মধ্যে একটা মানসিক অবসাদ বা মানসিক সমস্যা, এইগুলো ব্যাপকভাবে দেখা যাচ্ছে। ফলে এটাও আজকের আর একটা বড় সমস্যা হিসেবে আমাদের সামনে হাজির হচ্ছে। এই সম্পর্কে আপনি যদি অল্প ছোট করে কিছু সাজেশান দেন মানুষের জন্য। না, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে সমাজের সামগ্রিক পরিবেশ আমরা যদি না বিবেচনা করি, তাহলে কোনো পরিস্থিতির সামগ্রিক অথবা মৌলিক মূল্যায়ন করা যাবে না। ফলে একজন ব্যক্তি তার খাবার, তার পুষ্টি, এইগুলো যেমন ওর শরীরকে তৈরি করছে একটা রোগকে প্রতিরোধ করার জন্য, যখন সেই এই অতিমারির সামনে, এই চ্যালেঞ্জের সামনে যখন নিজেকে পাচ্ছে, তখন তার খাবার, তার পুষ্টি এর অভাবে তার শরীরের মধ্যে কোভিড-19 অথবা অন্যান্য সমস্যাগুলো সামনে আসতে পারে। এটা স্বাভাবিকভাবে তার একটা মানসিক চিন্তার কারণ হতে পারে। এবং মনের মধ্যে থেকে আমরা অনেক রিয়াকশানগুলো কোভিড-19-এর মধ্যে পেয়েছি। আমরা দেখেছি যে বহু চর্চিত, বহু মানুষ যারা খ্যাতি অর্জন করেছে তারা ইতিমধ্যে আত্মহত্যা করেছে। মিডিয়ার মধ্যে আপনারা সেই খবরগুলো পেয়েছেন। আমরা বিকৃত মানসিকতার পরিচয় পেয়েছি আমরা যখন দেখতে পেরেছি এই লকডাউন পিরিয়ডের মধ্যে স্ত্রীদের উপরে স্বামীর অত্যাচার সাংঘাতিকভাবে বেড়ে গেছে। সেটা ন্যাশনাল কমিশন ফর উইমেন নথিভুক্ত করেছে এটা অস্বাভাবিক ইনক্রিজ ইন ডোমেস্টিক ভায়োলেন্স। হ্যাঁ,
এই 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 জিনিসটার সামনে চলে এসছে। আমরা এর পাশাপাশি দেখতে পেরেছি যে যে মানসিকতার যে বিকৃতি ঘটে তার লক্ষণগুলো পেয়েছি। অন্যদিকে এই লকডাউনের জন্য অদ্ভুতভাবে আমরা দেখলাম যে ক্রাইম কিছুটা নিচের দিকে নিম্নমুখী হয়েছে। ফলে সব মিলে আমরা এরকম একটা পরিস্থিতির মধ্যে আছি যেখানে একটা চ্যালেঞ্জ, একটা অস্থিরতা, আমার রোজগার কোথায় থেকে হবে, আমার চাকরি কোথায় থেকে হবে, আমার বেতন কোথায় থেকে আসবে, আমি কোথায় খাবো, আমার পরিবারকে কী করে খাওয়াতে পারবে, আমরা যে সমাজ ব্যবস্থার মধ্যে বাস করছি সেটা একটা জিজ্ঞাসার চিহ্ন অতিরিক্ত মাত্রায় তৈরি করে দিয়েছে। যেই সমাজের মধ্যে সরকার দায়িত্ব নেয় সার্বিক জীবনের, সেখানে কিন্তু এইভাবে মানসিক অবসর এর লক্ষণগুলো কিন্তু আমরা পাচ্ছি না। এই সমাজের মধ্যে সরকারিভাবে খাবারের দায়িত্ব, চিকিৎসার দায়িত্ব, এইগুলো সরকার গ্রহণ করছে একটা জনস্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থার মধ্যে থেকে, অথবা একটা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে থেকে খাবার পৌঁছে দেওয়ার, সেখানে কিন্তু এইভাবে এই মারাত্মকভাবে এই মানসিক রোগের লক্ষণগুলো পাওয়া যাচ্ছে না। ফলে এখানে দাঁড়িয়ে নিঃসন্দেহে যে সমস্ত মানুষকে আমাদের ভারতবর্ষের যে খাদ্য ভাণ্ডার আছে, সে খাদ্য ভাণ্ডার থেকে পর্যাপ্ত মাত্রায় যেমন ক্যালোরিজ চাল এবং গমের রূপে এবং পর্যাপ্ত মাত্রায় প্রোটিন সেটা ডালের রূপে পাঠিয়ে দেওয়ার অথবা পৌঁছে দেওয়ার একটা সিদ্ধান্ত নিতে হবে। তেমনি যদি ন্যূনতম কতগুলো টাকা প্রতি মাসে যারা ইনকাম ট্যাক্স পে করছেন না তাদের কাছে যদি না পৌঁছে দিতে পারেন, তাহলে শাকসবজি তো আর পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে থেকে তো পৌঁছানো যাবে না। শাকসবজি তো একটা পেরিশেবল আইটেম, ভেরি শর্ট শেলফ লাইফ। ফলে সেটা হচ্ছে কিছুটা আমাদের দেশের মধ্যে বাজার থেকে কিনতে হয়, জ্বালানি ইত্যাদি। এইগুলো যদি আমরা সামাজিকভাবে যদি এই অভাবটাকে পূরণ যদি না করতে পারি, তাহলে কিন্তু এই চিন্তা যেটা মানুষের মনে রয়েছে সেই চিন্তার জায়গা থেকে একটা ডিপ্রেশন আসবে, এবং ডিপ্রেশনের মধ্যে থেকে একটা মানসিক রোগের লক্ষণগুলো চলে আসতে পারে। এর মধ্যে একটা সম্পূর্ণতা আনার জন্যে এই অনিশ্চয়তার মধ্যে থেকে সমাজের মধ্যে যেটাকে মৌলিক স্ট্রাকচার আমরা বলি, যেটা আমাদের সুপার স্ট্রাকচার আছে, সেই সরকারি বলুন অথবা শাসক গোষ্ঠী বলুন, যেইভাবে বলুন, তাদেরকে কিন্তু সামনে এসে এই মৌলিক যে ন্যূনতম গ্যারেন্টি খাবারের জন্যে এবং রোজগারের জন্যে তাদেরকে এগিয়ে আসতে হবে। নাহলে কোভিড-19 অন্য দিক যেটা আছে, যে কোভিড-19 আমাদের অর্থনৈতিক যে একটা মন্দা নিয়ে এসছে, সে অর্থনৈতিক মন্দার একেবারে মাইক্রোস্কোপিক স্তরে মানুষ কিন্তু সাংঘাতিকভাবে রিয়্যাক্ট করবে এবং ক্ষতিগ্রস্ত হবে। WHO এবং ICMR আমাদের এই মানসিক যে অবসাদ কাটানোর জন্য কয়েকটা সাজেশান দিয়েছে, যে আমরা শারীরিক দূরত্ব বজায় রেখে হালকা ছোট্ট পরিসরের মধ্যে যতটুকু হাঁটাচলা করা, 30 মিনিটের বেশি এক জায়গায় না বসা, বা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করে নেওয়া, হাত পা একটুখানি সাধারণভাবে এক্সারসাইজ করা, বন্ধুদের মধ্যে চেনা জানা মানুষের মধ্যে কথা বলা, এই কথা বলার মধ্যে দিয়ে খানিকটা আমরা নিজেদের কাছাকাছি পৌঁছতে পারি। অনলাইন ক্লাস ছাত্রছাত্রীরা করছে, কিন্তু তারা বন্ধুর যে পারস্পরিক সান্নিধ্য না পাওয়ার ফলে তাদের মধ্যে একটা গ্যাপ হচ্ছে, তাদের মধ্যে একটা মানসিক অবসাদ আসছে। ফলে স্বাভাবিক স্কুল, স্বাভাবিক যে বন্ধুর যে পরস্পরের মধ্যে যে জায়গাগুলো, সেগুলো ঘাটতিগুলো ইতিমধ্যে রয়েছে। আমি এখন যে জায়গাটা ডক্টর হালিমের কাছে যেতে চাইছি, সেটা হচ্ছে আজকের যা পরিস্থিতি আমাদের দেশে হয়েছে, বা আগামী দিনে আরও একটু যতটা যা মনে হচ্ছে আর একটু বাড়ছে, ফলে সেখানে দাঁড়িয়ে এই অতিমারি মোকাবিলা করবার জন্য বিভিন্ন ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন এবং তাদেরকে ধরে একটা স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে আমরা অনলাইন আমাদের এই আজ ফেসবুক লাইভের মধ্যে দিয়ে মানুষের কাছে কিছু বার্তা বা আবেদন আমরা জানাতে পারি কিনা। আমাদের মনে হয় ফেসবুক একটা অভিনব প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মধ্যে থেকে আমাদেরকে নানান রকমের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো বজায় রাখার প্রয়োজন। আমরা ইতিমধ্যে দেখেছি যে সোশ্যাল মিডিয়া এবং
এই কানেক্টিভিটিকে ব্যবহার করে এই কোভিড-19 যেখানে শারীরিক দূরত্ব মেনটেন করে নিজের কাজটাকে কিভাবে করা যায়, প্রচুর সলিউশন এসছে। প্রায় চিকিৎসার জগতে আমরা দেখেছি যে অনলাইন কনসালটেশন, পেটিএম দিয়ে পেমেন্ট করে চিকিৎসকরা তাদের রুগীর সঙ্গে একটা সম্পর্ক রাখছে এবং অর্থনৈতিক এবং বাণিজ্যিক একটা প্রক্রিয়া চলছে। আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন মার্কেটিং, অনেক জিনিসপত্র যেটা আগে দোকানে গিয়ে কেনা যেত, সেগুলো আমাদের ফিজিক্যাল ডিস্টেন্সিং অর্থাৎ শারীরিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে এই অনলাইন লোকজন কেনাকাটা শুরু করে দিয়েছে। সে একইভাবে যদি আমাদেরকে সম্পর্কটাও বজায় রাখতে হয়, তুমি যে কথাটা বললে খুব ইম্পর্টেন্ট, শারীরিক দূরত্ব মেনটেন করে, তাহলে যেমন টেলিফোন, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক একটা সুযোগ করে দিচ্ছে, সেই সুযোগের মধ্যে থেকে এই সংগঠিতভাবে কাজ করা, সেই সংগঠিত কাজ করার কিন্তু একটা প্ল্যাটফর্ম কিন্তু সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ জায়গা অর্জন করে নিয়েছে। ফলে এটাই স্বাভাবিক। একটা আহ্বান জানিয়ে আপনাদের যে সাজেশনগুলো থাকবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে কেন্দ্র রেখে অথবা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, যেটাই দর্শকদের সুবিধা থাকবে, এই ফেসবুককে ব্যবহার করে নিজেদের মধ্যে আলোচনা করা, নিজেদের মধ্যে একটা স্বেচ্ছাসেবিক একটা মানসিকতা পোষণ করে কতগুলো নির্দিষ্ট কাজগুলো চিহ্নিত করে এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেই কাজগুলো, যেহেতু আমাদের শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, কিন্তু সামাজিক কাজ বন্ধ করা যাবে না। সামাজিক কাজ WHO বলে দিয়েছে বেশি বেশি করে করতে হবে। যত বেশি করে সামাজিক কাজ করা হবে, যত বেশি সম্পর্কর মধ্যে থেকে মানুষ এবং মানুষ পরস্পর সঙ্গে আলোচনা করবে, কথাবার্তা বলবে এবং কাজগুলো সম্পূর্ণ করতে পারবে, তত বেশি এই কোভিড-19 পরিস্থিতির মধ্যে শারীরিক দূরত্ব বজায় রেখে ততই হচ্ছে সামাজিক যে গঠন আছে, সামাজিক যে মেলবন্ধন, সামাজিক মেলবন্ধনের অভাবে যে মানসিক চিন্তা এবং অবসর ঘটছে, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা যেতে পারে। এখন যে জায়গাটা দেখা দিচ্ছে, মহল্লায় মহল্লায় পালস অক্সিমিটার রাখার একটা প্রয়োজনীয়তা এবং সেটা ব্যবহার করার ট্রেনিং প্রাপ্ত মানুষের মানে ব্যক্তির একটা উপস্থিতি, সঙ্গে সঙ্গে কোভিড কিট নামক যে বাজারে যেটা পাওয়া যাচ্ছে, সেগুলো সম্বন্ধে মানুষকে ওয়াকিবহাল করার জন্য এই জিনিসগুলো একটা ভলেন্টিয়ার করার একটা জায়গাটা প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। সেটা ক্লাব একটা বড় ভূমিকা নিতে পারে বা কোনো প্রতিষ্ঠান, অর্গানাইজেশন এই ভূমিকাটা নিতে পারে, সেটা একটা জায়গাটা আসছে। আমি এখন আরেকবার ওই আমাদের আর কি খাবারগুলো চেনানো, আমরা কোভিড ডায়েট করতে গিয়ে যে জায়গাটা খাবারটা চেনানোর যে ব্যাপারটা আছে, প্রোটিন জাতীয় খাবার বলতে আমরা যে জায়গাটা বলছি, আমরা স্বাভাবিকভাবে যেটা জানি মাছ, মাংস, ডিম, ডাল, সয়াবিন, এছাড়া হচ্ছে প্রচুর পরিমাণে আমি যেটা বললাম শুকনো লঙ্কার মধ্যে প্রোটিন রয়েছে 15.9 গ্রাম, প্রায় 16 গ্রাম। একটা হচ্ছে চিকেন যে প্রোটিন, সেই প্রোটিনের কাছাকাছি পরিমাণ। আপনার হচ্ছে কচি নিম পাতার মধ্যে আপনার হচ্ছে 11.6 গ্রাম হচ্ছে আপনার প্রোটিন রয়েছে। আপনার সজনে পাতা, তার মধ্যে হচ্ছে 6.7 গ্রাম প্রোটিন রয়েছে। আপনার কারি পাতা বা মিষ্টি নিমের মধ্যে 6.1 গ্রাম আপনার প্রোটিন রয়েছে। ফুলকপি পাতা, তার মধ্যে প্রায় 6 গ্রাম প্রোটিন রয়েছে। আপনার হচ্ছে কুমড়ো পাতা, এর মধ্যেও প্রোটিন রয়েছে। এইগুলোর যেটা আমরা সাধারণভাবে আমরা মানে বাজার থেকে যেগুলো খেয়ে থাকি, ডাল, মাছ, মাংস ছাড়াও এগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে প্রোটিন যেহেতু রয়েছে, তাহলে এইগুলোকে আমরা গ্রহণ করতে পারি, এটা নজরে বা আমাদের চেনার দরকার রয়েছে। আর ভিটামিন সি বা ভিটামিন জাতীয় খাবার, যদি ভিটামিন আমাদের লাভ করতে হয়, তাহলে আর কি আমাদের ভিটামিন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের শরীরে অর্জন করতে সাহায্য করে। ফলে মরশুমে যে কোনো ধরনের ফল, বিশেষ করে কমলা লেবু, তার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে, যার আমলকি, পাতিলেবু, কাঁচা লঙ্কা, টমেটো, সজনে পাতা, এইগুলোর মধ্যে এবং উচ্ছের মধ্যে প্রচুর পরিমাণে আর কি ভিটামিন সি আছে। আর আয়রন এবং তামা জাতীয় যে আমাদের অনুপুষ্টি, এইটা যদি আমাদের পেতে হয়, আয়রন এবং তামা এটা হচ্ছে আমাদের রক্ত তৈরি করবার ক্ষেত্রে রক্তের হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান।
ফলে গাঢ় সবুজ শাকসবজি আমাদের দৈনন্দিন যে খাবার, সেই খাবারের মধ্যে প্রায় হচ্ছে 125 থেকে 150 গ্রাম আপনার সবুজ শাকসবজি থাকা দরকার আছে। তার মধ্যেই আপনার হচ্ছে আয়রন এবং হচ্ছে তামা এগুলো থাকবে। বিশেষ করে হচ্ছে ফুলকপির পাতা, সাধারণত আমরা এটা খেতে চাই না, ফেলে দিই, কিন্তু এইটার মধ্যে প্রচুর পরিমাণে হচ্ছে আয়রন জাতীয় জিনিস রয়েছে। নোটে শাক, তার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। পেঁয়াজ কলির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। কুলেখাড়া আমরা সাধারণভাবে জানি যে রক্তশূন্যতা দেখা দিলে, রক্তাল্প দেখা দিলে কুলেখাড়া আমরা ব্যবহার করি। মটরশুঁটির যে শাক, তার মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন এবং তামা রয়েছে। এবং আবার বলছি, সজনে পাতা, আপনারা দেখবেন আমেরিকান একটা কোম্পানি হচ্ছে মরিঙ্গা বলে একটি পাউডার আর কি, মার্কেটের মধ্যে মরিঙ্গা পাউডার বলে একটা বাজার মার্কেটিং করে। আসলে ওইটা হচ্ছে সজনে পাতা। সাউথ আফ্রিকা থেকে ওরা হচ্ছে এগুলো কালেক্ট করে। প্রচুর পরিমাণে সাউথ আফ্রিকায় সজনে গাছ রয়েছে, সেটাকে ওরা আর কি ওখানকার নিয়ে গিয়ে আর কি ব্যবসাটা করে। অথচ আমাদের দেশে প্রচুর পরিমাণে, বাংলায় প্রচুর পরিমাণে সজনে গাছ রয়েছে। এই সজনে পাতাকে যদি আমরা হচ্ছে সিদ্ধ করে বা শাক হিসেবে ব্যবহার করি, বা ওটাকে গুঁড়ো করে পাউডার হিসেবে ব্যবহার করি, তাহলে আমরা ওর থেকে আমরা যেমন প্রোটিন পেতে পারছি, আমরা ভিটামিন সি পেতে পারি, তামা আয়রন পেতে পারি, আমরা জিঙ্ক পেতে পারি। এগুলো সমস্ত কিছু কিন্তু ওর মধ্যে আছে। এটা একটা মহাঔষধি হিসেবে আমাদের কোভিড লড়াইয়ে সাহায্য করতে পারে। এছাড়া জিঙ্ক হচ্ছে আমরা পেতে পারি অনুপুষ্টি। হলুদের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক রয়েছে, আদার মধ্যে রয়েছে, রসুনের মধ্যে রয়েছে, পেঁয়াজের মধ্যে রয়েছে, বিট, কুমড়ো, আলুর মধ্যে প্রচুর পরিমাণে। এগুলো আমরা সাধারণত দৈনন্দিন খাবারের মধ্যেই আমরা এগুলো ব্যবহার করি। ফলে এইগুলো যদি আমরা একটু চিনতে পারি, বুঝতে পারি, আর পেট ভরে খেতে পারি, তাহলেই হচ্ছে আমরা আমাদের যা আয়ের এবং আয় ক্রমশ কমছে, গভর্নমেন্টকে নিশ্চয়ই এই ব্যাপারে সাথে থাকতে হবে। শুধু রেশনিং ব্যবস্থা বজায় রাখতে হবে। সেই রেশনিং ব্যবস্থার সঙ্গে সঙ্গে এগুলোর জন্য অর্থ, ডক্টর হালিম বললেন, প্রত্যেক মানুষের কাছে কিছু অর্থ দেওয়ার আছে। মহামারীর সময় সমস্ত দায়িত্ব আমাদের রাষ্ট্রের অধীনে থাকা উচিত। মানুষের জীবন জীবিকার প্রশ্নে পাশে থাকার কথা। এই কতগুলো কথা বলে আজকে আমাদের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।